ভারতবর্ষের বিভাজনের পর যখন নাকি হিন্দু মুসলিম মুহাজিরদের এপার ওপার দেশান্তরিত সাফ কবলা দলিল অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। দানের বৈশিষ্ট্য কী? দাতা গ্রহীতার পরিচিতি, তারপরে থাকবে 25 বছরের দলিলের ইতিহাস। এরপরে আসি আমাদের একটা গুরুত্বপূর্ণ দলিল বন্টননামা। বন্টননামা কেন প্রয়োজন? বন্টননামা, আমার বাবা মারা গেল, আমরা 5 ভাই 3 বোন, আমাদের মধ্যে বিভাজনটা কি হবে? আমার উত্তরাধিকার আইন অনুসারে বন্টননামা করতে হবে। অতএব উত্তরাধিকাররা কে কত অংশ পাবে, কে কোন অংশ পাবে, পূর্বে কে পশ্চিমে কে, উত্তরে কে দক্ষিণে কে, এইগুলি কে ডিসাইড করবে? হু উইল ডিসাইড? এটা অবশ্যই যারা মালিক, যারা ওয়ারিশান, তাদের মধ্যে অ্যামিকেবলি সেটেলমেন্ট যখন হয়ে যাবে, নিজেদের মধ্যে যখন সমাধান করা হয়ে যাবে, তখন তাদের মধ্যে তারা এটা বিভাজন করে নেবে এবং বিভাজনে যে ঐক্যমত হইল সেটাকে বাতিল করতে বন্টননামা দলিল প্রণয়ন করা হয়। এমনি সাধারণত ওয়ারিশানদের মধ্যে বন্টননামা হয়ে থাকে। অনেকে মনে করে বন্টননামা করতে গেলে কত বড় হ্যাসেল। আমার জানা মতে 2-3 হাজার টাকার বেশি লাগে না বন্টননামা দলিল করতে। একটা জুজুর বই যে দলিল করতে গেলে অনেক টাকা লাগবে, কারণ এখানে সরকারের ট্যাক্স নেয় না, কারণ এটা ওয়ারিশানদের মধ্যে বন্টননামা, কারণ এটা একটা মৃত্যুর ফলে এই ঘটনাটা ঘটছে। আপনারা যারা জনগণ আছেন, আপনাদের যদি কোনো ওয়ারিশান সম্পত্তি বন্টনের প্রয়োজন হয়, দয়া করে বন্টননামা করবেন। অনেকে মৌখিক বন্টন করে। মৌখিক বন্টন আপনারা আপন ভাই বোন, আপনাদের মধ্যে বিভেদ হয় না, কিন্তু আপনার সন্তানদের মধ্যে কিন্তু দূরত্ব হয়ে যায়, আত্মীয়তার দূরত্ব হয়ে যায়, নিজেদের মধ্যে তখন মারামারি কাটাকাটি লেগে যায়। ভবিষ্যতে একে অপরকে অবিশ্বাসের চোখে দেখতে থাকে যে আমার বাবাকে তুমি বুকা পেয়ে তুমি আমাকে বঞ্চিত করেছো, এ ধরনের কথা পর্যন্ত ওঠে এবং মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। তাই আমি বলবো, আপনারা যারা জীবিত অবস্থায় আছেন, সন্তানদের কাছে যাতে বিরোধ না সৃষ্টি হয়, বন্টননামা করে নেবেন। বন্টননামা করা কঠিন কিছু কাজ না। কঠিন কাজ হলো নিজেদের মধ্যে ঐক্যমত্য হওয়া। যদি বন্টননামা না হয়, তাহলে অবশ্যই বন্টন কেস করে নিজেদের হিস্সা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। অ্যাসিল্যান্ড সাধারণত বন্টননামা ছাড়া কোনো মিউটেশন করেন না, কারণ অ্যাসিল্যান্ড কীভাবে বুঝবেন কে কোন জমি দখল করেন, কে কোথায় ভোগ করেন, এটা মুখে বললে হবে না। অ্যাসিল্যান্ড ডকুমেন্ট চাই এবং বন্টননামাতে সেই ডকুমেন্টটা প্রকাশিত হয়। বন্টননামা ছাড়া আপনি মিউটেশন করতে পারবেন না। এবং আমি যতটুকু জানি, বর্তমানে রেজিস্ট্রেশন বিভাগও বন্টননামার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং বন্টননামা হইলেই মিউটেশন হবে। মিউটেশন হইলে আপনি জমি বিক্রি করতে পারবেন, মিউটেশন না হলে আপনি জমি বিক্রি করতে পারবেন না। এইটাও কিন্তু রেজিস্ট্রেশন দপ্তর এই বিষয়টাকেও বেশ আমলে নিয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে বারংবার বলার পর এই রেজিস্ট্রেশন দপ্তর এই কাজটা নিয়েছে। স্যার, আরেকটি বিষয় স্যার, বন্টননামার প্রসঙ্গে আপনি যা বলেছেন স্যার, এটি অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। স্যার, আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে স্যার বিভিন্ন উপজেলায় কাজ করেছি। মহেশখালীতে আমি দেখেছি স্যার 2 ভাই 3 বোন, এখন তারা কোনোভাবে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না। যে এক ভাই চাচ্ছে যেখানে সুপারি গাছ বেশি, নারিকেল গাছ বেশি, যেখানে ফসলি মাঠ আছে সেই অংশটুকু চাচ্ছে, আর আরেক ভাই চাচ্ছে যে ওই অংশটুকু সে দখল করবে। তাহলে ভূমিতে যে ফসলাদি থাকে, এই ফসলাদি কিভাবে বন্টননামায় বণ্টিত হবে, এটি একটি প্রশ্ন। এবং এই ক্ষেত্রে ঐক্যমতে যদি পৌঁছাতে না পারে, সেই ক্ষেত্রে স্যার কি আইনগত প্রতিকার? আইনগত প্রতিকার একটাই, আপনি আপনার ভাইকে, আপনার বোনকে বিশ্বাস করছেন না, তাহলে আপনার জায়গা কোথায়? সালিশ মানছেন না, এলাকার মানুষের সালিশ মানছেন না, আপনার জায়গা কোথায়? আপনার জায়গা একটাই, ফোর্সফুল জায়গা, আদালত। আদালত উভয় পক্ষে শুনানি দিয়ে যেটা ন্যায় মনে করবেন সেই আদেশ দিবেন এবং ওই আদেশ তখন আপনারা মানতে বাধ্য। কিন্তু আদালত একটা লম্বা চড়া প্রসিজিওরের মাধ্যমে যান। আদালতে শর্টকাট বলে কোনো শব্দ নাই, অবশ্যই বিস্তারিত পদ্ধতি অবলম্বন করে নেই প্রতিষ্ঠা করতে আদালতের। এই জন্য একটু সময় লাগে এবং দেখা যাচ্ছে উকিল মুক্তার এবং কাছে দৌড়াদৌড়ি করা এবং অনেক দিন মামলার, কারণ লক্ষ লক্ষ মামলা বিচার বিভাগে পেন্ডিং, এগুলির জন্য শর্ট টাইম দিতে পারেন না ওনার লম্বা লম্বা টাইম দিতে হয়, অনেক দিন যাবৎ অনিষ্পন্ন থাকে। এই জমির ওপর আপনি কোনো কাজ করতে পারেন না। আপনারা যে এই ভয়ার অবস্থায় আছেন সেটার জন্য দায়ী আপনারা, কারণ আপনারা ঐক্যমত হইলেন না কেন? ভাই বোনের মধ্যে একটু কম বেশি নিয়ে মেনে নিলে হয়। একবারে তুলাদণ্ডা যদি হিসাব করতে চান
বিচার বিভাগের প্রতীক হলো তুলাদণ্ড, মানে নিক্তি। বিচার বিভাগ কিন্তু নিক্তি দিয়ে হিসাব করবেন। আর নিজেদের মধ্যে যদি নিক্তি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি বিচার বিভাগে গিয়ে নিক্তি প্রতিষ্ঠা করবেন। আপনি অ্যাসিল্যান্ডের কাছে এসে নিক্তি দিয়ে বিচার চাইবেন কেন? অ্যাসিল্যান্ডের তো নিক্তির বিচার দেওয়ার ক্ষমতা নাই। এটা শুধু আদালতের একক ক্ষমতা। সারা বাংলাদেশের আইন অনুসারে আদালত এটা ডিসাইড করবে। এই অ্যাসিল্যান্ড যাবেন, অ্যাসিল্যান্ড আপনাকে এই সুপরামর্শটা দেবে, আপনারা নিজেরা সমাধা করে আসেন, ওয়েল অ্যান্ড গুড। এলাকার প্রয়োজনে কয়েকজন সালিশদার নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করেন। ঐক্যমতে না পৌঁছলে উভয় পক্ষই কিন্তু এই মামলায় যে একটা হয়রানি, চাকরি বাদ দেয়া, ব্যবসা বাদ দেয়া, মামলার পিছনে দৌড়ানো, এই কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করা বহুদিন যাবৎ, এটা দিয়ে আপনিও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েন। অতএব আপনাদের মধ্যে যদি সমাধা হয়, সেটা সবচেয়ে বেস্ট। একটু কম নেওয়া হলো ভাই, মামলার যে ভোগান্তি হবে এটাকে একটা আলাদা খরচ হিসাবে ধরেন। এই ভোগান্তিটাকে বাদ দিলে তাহলে আপনি ততটুকু টাকায় কম নেন। কিন্তু ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা বিনাশ করলেন, এইটা তো আর ফেরত আসবে না। অতএব আপনারা ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক বিনাশ করবেন না। আপনারা নিজেরা একটু কম নিয়ে হোক, বেশি নিয়ে হোক, যেভাবেই হোক আপনারা মিটমাট করে সমাধা করবেন। আইন আদালতে গিয়ে রেশারেশিটা বাড়ায় লাভ নেই। কারণ দেখা গেল জমি নিয়ে গেলেন, পরে হাতাহাতি হয়ে গেল, পরে রক্তারক্তি হইল, বড় ধরনের মামলা হয়ে গেল, ফৌজদারি মামলা হয়ে গেল। কত ভাই ভাইকে মেরে ফেলতেছে, বোন ভাইকে মেরে ফেলতেছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এটা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ঘটনা যাতে না ঘটে আপনাদের প্রতি অনুরোধ রইল। বন্টননামার প্রতি আপনারা দৃষ্টি দিবেন। বয়নামা বা বিক্রয় সার্টিফিকেট, এটা আইন কোনো মালিকানার ভিত্তি। যখন কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানে যখন কেউ কোনো বন্ধক রেখে জমি বন্ধক রেখে টাকা নেয়, তখন টাকা আবার ফেরত দিতে পারে না, তখন কিন্তু সেই আর্থিক প্রতিষ্ঠান এই জমিটা বিক্রি করার জন্য অর্থঋণ আদালতে যান। অর্থঋণ আদালত এটা বিচার বিশ্লেষণ করে যদি বিক্রয়যোগ্য হয়, বিক্রয় করে টাকা আদায় করতে হয়, তাহলে কিন্তু এটা নিলামে দেন। অথবা সরকারের পাওনা রয়ে গেছে একটা জমিতে, খাজনা দেন নাই অনেক দিন, তারপরে এটা একটা সার্টিফিকেট মামলা হয়। সার্টিফিকেট মামলা হইলে সার্টিফিকেট আদালত কারো সম্পত্তি নিলামে বিক্রয়ের আদেশ দিতে পারেন। নিলাম বিক্রয়ের আদেশ দেওয়া হইলে এটা কিন্তু আদালতের জোরপূর্বক একটা আদেশ। কারণ আপনি টাকাও দিবেন না, আদালতের আদেশও মানবেন না, কিছুই করবেন না, আদালত কিন্তু এটা তখন বলপূর্বক এটা নিলাম বিক্রি করে থাকেন। এটা রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত ক্ষমতা, কারণ আদালত নেই প্রতিষ্ঠা করার দায়িত্বপ্রাপ্ত। এই আদালত যখন কোনো জমি বিক্রি করেন, তখন কিন্তু আদালত তাকে দলিল করে দেন না। আদালত একটা সেলস সার্টিফিকেট বা বিক্রয় নামা দেন, সেটাকে বলা হয় বয়নামা। এই বয়নামা পাওয়ার পর এটা আইনগত ভিত্তি হয়ে যায় যখন বয়নামা রেজিস্টার্ড হয়ে যায়। আইনগত আছে। আদালতের সেলস সার্টিফিকেট ইটসেলফ ইজ একটা মালিকানা দলিল, কিন্তু বয়নামা রেজিস্টার্ড করার বিধান আছে। আপনারা বয়নামা পাওয়ার পর এটা সাব রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন এটা একটা রেজিস্ট্রেশন করে দিয়েছে। আপনারা বয়নামা যদি পান, নিলামে যদি কোনো জমি বিক্রি করেন, এই বয়নামাটাকে আবার রেজিস্ট্রেশন করে নেবেন। ধন্যবাদ। আপনারা আজকে এই বয়নামার মাধ্যমে আজকের পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা ধৈর্য ধরে আমার এই বক্তব্য শুনেছেন। আমি আশা করব আপনারা এগুলি গ্রহণ করিয়া নিজেরা বিপদমুক্ত থাকুন, জমি জিরাতের বিড়ম্বনার বেড়াজাল থেকে মুক্ত হন, এই প্রত্যাশা রেখে আজকে এখানে পর্ব শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের এই অনুষ্ঠানে স্যার আপনি বরাবরই আমাদেরকে আইনগত পরামর্শ দিয়ে থাকেন এবং আইনের বিভিন্ন বিষয় আমরা জানতে পারি স্যার আপনার কাছ থেকে। স্যার আজকে ভূমি মালিকানা নিয়ে ভাই বোন ওয়ারিশদের মাঝে যে বিরোধ, এটি সমাজে চরম আকার ধারণ করেছে। তো এই এপিসোডটি আশা করি যারা আমার দর্শক শ্রোতা তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এর মর্ম অনুধাবন করতে পারবেন। আশা করছি পরবর্তী পর্ব দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকল দাখিলার একটা ইউনিক নাম্বার থাকে। আমরা যে প্রতি বছর মালিক আছি, এটা কিভাবে প্রমাণ করব? ফর্মে মালিকের নাম থাকে, তার অংশ থাকে, তার মালিকানাধীন দাগ নাম্বার থাকে, দাগের পরিমাণ থাকে, দাগের শ্রেণী।